বছর আগে নিজের দেয়া সেই পুরনো ব্রেসলেটটা এখনো নিখুঁত দেখে কিছুটা অবাক হলো সামনের মানব। কিয়ৎক্ষণ তাকিয়ে রইল সেদিকে, পরপর আকাশের পানে তাকিয়ে বিকৃত করার মতো হাসলো, বলল, এই কম দামের জিনিস এখনো রয়ে গেছে? এভাবে কেন বলছো? এটা আমার অনেক পছন্দের। আগে তো তোর বড় ভাইয়ের দেয়া বড় বড় উপহারগুলোই পছন্দ করতিস। মুখটা ছোট হয়ে গেল রমণীর, বলল, তখন কি আমি অত কিছু বুঝতাম নাকি? যেটা একটু বেশি চকচক করতো ওইটাই সুন্দর ভাবতাম। গিফটের ক্ষেত্র না হয় অবুঝ ছিলে, তবে সব ক্ষেত্রেই তো তোর বড় ভাই বেস্ট ছিল। শুধু তোর কাছে না, সবার কাছে এবং সব ক্ষেত্রে মির্জা বাড়ির বড় ছিল বেস্ট। বিশ্বের সবচেয়ে পারফেক্ট ছেলে হলো আলভি মির্জা। তুমিও তো বেস্ট ছিলে, হঠাৎ করে কেন এমন হয়ে গেলে? আগের মতো থাকলে তো তোমাকেও সবাই ভালো বলতো, যেমনটা আগেও বলেছিল। আমার বেস্টও বাইরে অবধি সীমাবদ্ধ ছিল। মির্জা বাড়িতে আমি লাফাঙ্গায় সারা জীবনের অযোগ্য ছিলাম। থাক, ওসব অতীত বাদ দে। বর্তমানে আমি চিলে আছি, একেবারেই বিন্দাস। ওসব মনে করার সময় নেই। এখন কি বলতে এসছিস সেটা বল। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি তখন এত কিছু না বুঝেই তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি বড় হয়ে বুঝতে পেরেছি বাবার পর তুমিই আমার একমাত্র ছায়া। মাদ্রাসায় আসতে যেতে কোনো ছেলে কখনো আমার দিকে চোখ তুলে তাকায়নি, কারণ তুমি ছিলে আড়ালে। আমি ধীরে ধীরে সব বুঝেছি। ইউ আর দ্য বেস্ট ব্রাদার। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ভাইয়া। মুখটা ছোট হয়ে গেল রমণীর, বলল, শেষ দিকে টপ টপ করে পানি গড়াতে লাগলো মেয়েটার গাল বেয়ে। অপ্রত্যাশিত ঘটনায় পাথর বনে গেল কৃষাণ। বোনের ক্রন্দনরত মুখ পানের চেয়ে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। সময় নিয়ে মোলায়েম স্বরে বলল, কান্না থামা বনু আমার। আমি তোর উপর রেগে নেই, আর না তো তোর কোনো কাণ্ডে আমি কষ্ট পেয়েছে। নাক টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো ইকরা। আজকে কেন জানি কথায় কথায় তার চোখে পানি এসে যাচ্ছে। যার সাথেই কথা বলতে যাচ্ছে একই কাণ্ড ঘটছে। মনে হচ্ছে মানুষগুলোর সাথে আজকের পর অনেক দূরত্ব বেড়ে যাবে। বহু বছর পর কিষানের মুখ থেকে বনু ডাকটা শুনে কান্নার মাঝেও ভিতরে একটা শান্তি অনুভব করলো মেয়েটা। বুঝতে পারলো কৃষান তার উপর রেগে নেই। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে, বলল, আমার একটা কথা রাখবে ভাইয়া? টান টান ভ্রুযুগল অমনি কুঁচকে গেল ছেলেটার। সন্দিহান কণ্ঠে বলল, তাহলে এর জন্য এতক্ষণে আদর্শ বনে ডায়লগ দিচ্ছিলে? ধুর ভাইয়া, সবসময় এসব বলে মনটা খারাপ করে দাও তুমি। আমার কথাগুলো তোমার কাছে ডায়লগ মনে হলো? হুম। আচ্ছা বল, কি কথা রাখতে হবে? বলে তাড়াতাড়ি ভাগ এখান থেকে। আমার আবার মির্জাবাড়ির লোকদের ভালোটা বেশি সহ্য হয় না। কৃষানের তেরা কথাগুলো নিঃশব্দে হজম করে নিল মেয়েটা। নিজের কাজে মনোযোগ দিল। অকপটে আবদার ছুড়ল, কথা দাও, কখনো হুমায়রাকে কষ্ট দেবে না। বোনের উপর ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করলো শক্ত মানব। মানুষ পটে ভেসে উঠল হুমায়রাকে কষ্ট দেওয়ার পর নিজের সাথে হওয়া প্রত্যেকটি অসহ্যকর দৃশ্য। ভিতরে সত্তা হতে জবাব এলো, নিজের আপন সত্তাকে কেউ কষ্ট দেয় নাকি? ওকে কষ্ট দেওয়ার পর আমি নিজে তো আজকাল দিশেহারা হয়ে যাই। শব্দগুলো ভিতর অব্দি সীমাবদ্ধ রইল। মুখে বলল, অত কিছু আমি বুঝি না। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো ওকে কষ্ট দেবে না। চেষ্টা করব। এখন যাই এখান থেকে। সময় নিয়ে উত্তর করলো ছেলেটা। গ্রহণযোগ্য জবাব শুনে ঠোঁটে হাসি ফুটল ইকরার। বসা থেকে উঠে দাঁড়ালো সে। স্থান ত্যাগ করতে করতে বলল, শুক্রিয়া আমার প্রিয় ভাইয়া। ইকরা, হুম ভাইয়া। তোর বান্ধবী কই? ওকে আরিবা আপু মেহেন্দি দিয়ে দিচ্ছে মনে হয়। শেষ হলো রুম আসতে বলিস তো। আচ্ছা। হাতের মাঝখানে কিষান ভাইয়ার নাম লিখে দেই। আর এবার প্রশ্নে সাথে সাথেই নিষেধ করতে নিচ্ছিল হুমায়রা, কিন্তু পাশে থাকা আয়াতকে লক্ষ্য করতেই মত পাল্টে ফেলল। নিচু স্বরে বলল, দাও। সম্মতি পেয়ে দেরি করলো না আরিবা। ফর্সা হাতের তালুতে গুটি গুটি অক্ষর লিখতে লাগলো। কিষান মির্জার। বাকিটুকু লেখার আগেই বাকিটুকু লেখার আগে আগেই সেখানে উপস্থিত হলো ইকরা। এই সেই অর্ধপূর্ণ লেখাটা দেখে আরিবার থেকে মেহেদিটা নিয়ে নিল, বলল, দে, এইটুকু আমি সম্পূর্ণ করে দেই। আচ্ছা নে। ইকরার সাইড দিয়ে সরে বসলো আরিবা। পরপর তিন জোড়া উৎসুক দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল হুমায়রার হাতে। পলকের মাঝেই দুটো শব্দ লিখে লেখাটুকু সম্পূর্ণ করলো।
অপ্রত্যাশিত শব্দদ্বয় দৃষ্টিগোচর হতেই আর্তনাদ করে উঠল হুমায়রা। এটা কি লিখলি? যা লিখেছি একদম পারফেক্ট। কি বলিস তোরা? হুম হুম। চোখ দিয়ে ইশারা করে আরিবা ও আয়াতের মতামত জানতে চাইল ইকরা। একদম পারফেক্ট। কি মিষ্টি লাগছে লেখাটা। হুম। হাই। প্রতি উত্তরে উচ্ছ্বাসিত কণ্ঠ মিলল আরিবার। তবে আয়াতের পক্ষ থেকে কোনো কমপ্লিমেন্ট এলো না। সে গোমরা মুখে বসে রইল। আচ্ছা, এখন যা, ভাইয়া তোকে যেতে বলেছি। এটা যদি উনি দেখে? দেখলে কি হবে? যা সত্য তাই লিখেছি। তুমি বেশি পকর পকর করো না তো সখী। তাড়াতাড়ি যাও, ভাইয়া ডাকছে যে। এক প্রকার ঠেলে ঠুলেই পাঠিয়ে দিল মেয়েটাকে। মনের ভিতর হাজারো সংকোচ চেপে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল সে। আপনি নাকি আমায় ডাকছিলেন? মিহির স্বরে ফোনে ডুবে থাকা কৃষানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল হুমায়রা। কাঙ্ক্ষিত রমণীর গলা শুনতেই মোবাইল থেকে চোখ সরিয়ে সেদিকে চাইল কৃষান। বলল, কাজ আছে তোকে দিয়ে। বলেই বিছানা ছেড়ে ওয়ার্ড্রবের নিকট হাঁটা ধরল। পরপর ড্রয়ার থেকে নিজের কতগুলো শার্ট প্যান্ট ও জ্যাকেট বের করলো। সেগুলো হুমায়রার সামনে এনে বাড়িয়ে দিল। বলল, এগুলো ধুয়ে দে। এই প্রথম মানুষটাকে নিজের কাজ করার আদেশ দিতে দেখে কিছুটা অবাক হলো হুমায়রা। বিয়ের পর থেকে এ অবধি সে যতবারই কৃষানের কাজে হাত লাগাতে চেয়েছে ততবারই মানুষটার রামধমক খেয়ে পিছিয়ে গেছে। আজকে হঠাৎ কি হলো? যাই হোক, কত কিছু ভেবে দেখতে গেল না মেয়েটা। ডান হাত বাড়িয়ে কাপড়গুলো নিতে চাইল। ওই হাতে কি হয়েছে? এক হাতে কুলাতে না পারা সত্ত্বেও চেষ্টা করতে দেখে কিছুটা ধমকের সুরে বলল কৃষান। কিছু না, হাতে মেহেদি দিয়েছি তাই। তড়িঘড়ি করে সাফাই গিয়ে বলে উঠল হুমায়রা। মেয়েটার চেহারায় স্পষ্ট অস্বস্তি। বাঁ হাত তখনও পিছে লুকানো। দৃশ্যটা চোখে পড়তেই ব্রুকুচকে গেল কৃষানের। সন্দিহান কণ্ঠে বলল, মেহেদি দিলে হাত লুকিয়ে রাখার কারণ কি? আসলে হাত সামনে মেল। স্বামীর শক্ত আদেশে কিছুক্ষণ চুপ মেরে রইল হুমায়রা। কিভাবে হাতটা মেলে ধরবে মানুষের সামনে ভাবতেই লজ্জা লাগছে। মেয়েটার ভাবনার মাঝেই সহসা হাতের কাপড়গুলো বিছানায় ছুঁড়ে তার বাহু ধরে টান মারল কৃষান। অমনি তার ছোট্ট দেহখানা চলে এলো স্বামীর একদম নিকটে। সংকীর্ণ আখি যুগল তুলে সামনের মানবের পানে চাইল রমণী। মানুষটার চোখ জোড়া তখন তার হাতের তালুতে নিবদ্ধ। কৃষাণ মির্জার লক্ষ্মী বউ? লেখাটা বার কয়েক মনে মনে উচ্চারণ করলো কৃষান। পরপর তাকালো হাতের মালকিনের দিকে। ভ্রুকুচকে বলল, তুই লক্ষ্মী? নিজের গুণগান নিজে গেছিস? এটা ইকরা লিখে দিয়েছে, আমি কিছু বলিনি। মাথা নুইয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল হুমায়রা। কিছুক্ষণ তাকে পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো কৃষান। পরপর বলল, আচ্ছা যা, এখন স্বামীর খেদমত করে বান্ধবীর কথা প্রমাণ কর। সাথে সাথেই কোনো দিক না তাকিয়ে বিছানার থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিক হাঁটা দিল মেয়েটা। ঘন্টা খানেকের মধ্যেই কাজ সম্পূর্ণ করে বালতি ভরে কাপড় নিয়ে ওয়াশরুম থেকে বেরোলো হুমায়রা। সেদিকে চোখ পড়তেই কিছুক্ষণ মেয়েটার ঘর্মাত্মক ক্লান্ত মুখপানে তাকিয়ে রইল কৃষান। বুকের কোথায় যেন হালকা চিনচিন ব্যথার সঞ্চার হলো। তবে তা বেশিক্ষণ টিকল না। হুমায়রাকে রুমের বাইরে যেতে দেখেই ধমকে উঠল। এই কোথায় যাচ্ছিস? তৎক্ষণাৎ চলন্ত পদযুগল থেমে গেল মেয়েটার। ফিরে চাইল স্বামীর পানে। ছাদে যাচ্ছি কাপড়গুলো মেলে দিতে। দরকার নেই, দে, আমারগুলো আমিই দিয়ে আসি। তুই রুমে থাক, আরও কাজ আছে তোর। আমি না আসা অব্দি বেরোবি না বলে গেলাম। বাধ্যের মতো মাথা দোলালো হুমায়রা। অতঃপর আদেশ মোতাবেক রুমে বসে রইল। বাইরে থেকে লোকজনের হালকা শব্দ শোনা যাচ্ছে। হয়তো ইকরার শ্বশুর বাড়ির মানুষজন এসে পড়েছে। কিছুক্ষণ বাদেই তার প্রিয় সখী তাকে ছেড়ে চলে যাবে ভাবতেই বুক ফেটে যাচ্ছে। মিনিট 10 মধ্যেই রুমে ফিরে আসলো কৃষান। তাকে দেখতেই বসা থেকে উঠে পড়ল হুমায়রা। বলল, আর কি কাজ করতে হবে? অনেক কাজ আছে, আজকে রুমের বাইরে যাওয়া নেই তোর। আচ্ছা আপনি বলুন, আমি করে দিচ্ছি। জবাব শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেল কৃষান। এতগুলো কাপড় ধোয়ার পরেও আবার কাজের কথা শুনে এমন ঠান্ডা আচরণ মোটেও আশা করেনি সে। অথচ মেয়েটার মুখ জুড়ে আগ্রহের ছাপ দেখা যাচ্ছে। তার জানা মতে এখনকার বউরা তো একটু কাজ করেই হাঁপিয়ে যায়, উল্টো স্বামীকে দিয়ে কাজ করায়। এগুলোই তো শুনেছে বিবাহিত বন্ধুদের থেকে। সবাই বলে বিয়ের সংসার এসবে ঢুকলেই জীবন শেষ। তবে তার ক্ষেত্রে সব অন্যরকম হচ্ছে কেন? সবকিছু কেমন যেন শান্তিময়। তবে কি সামনের রমণী সবার থেকে আলাদা? কি যেন শব্দটা? লক্ষ্মী? ও কি আসলেই লক্ষ্মী বউ? বখাটে কৃষাণের লক্ষ্মী বউ? কিছু বলছেন না যে? হ্যাঁ, কি বলবো?
কি কাজ যেন দিবেন বলেছিলেন? সময় নিয়ে কিছু একটা ভাবলো কৃষাণ। পরপর সিদ্ধান্ত নিল কাজ ছাড়া অন্য কোনো অজুহাতে রুমে রাখবে হুমায়রাকে। তবুও ওই লাফাঙ্গার সামনে পড়তে দেয়া যাবে না। চোখে ড্রপ দিয়েছিল তুই? প্রশ্নটা শুনতেই চমকে গেল রমণী। পরক্ষণেই চেহারায় অপরাধী ভাব ফুটে উঠল। অমনি যা বুঝার বুঝে নিল কৃষাণ। বলল, তোকে তো মেরে শুটকি বানানো উচিত। হাই, ওয়েট, তুই কি কোনোভাবে আবারও আমার কোলে চড়ার প্ল্যান করছিস? হায় আল্লাহ, মোটেও না। আমার মনে ছিল না। আমি ড্রপ দিয়ে দিচ্ছি। দ্বিমত করল না মেয়েটা। চুপচাপ গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অতঃপর তার চোখে ড্রপ লাগিয়ে দিল কৃষাণ। কাজ শেষ হতেই স্ত্রীর বন্ধ চোখের দিকে তাকিয়ে বলল, এভাবেই শুয়ে থাক, নড়লে খবর আছে। শুনছেন? অসহায় চিত্তে মোবাইলে মজে থাকা কৃষাণের উদ্দেশ্যে ডাক ছুড়ল হুমায়রা। মানুষটা যেন তার ডাকগুলো শুনেও শুনছে না। সে কখন থেকে বলে যাচ্ছে তাকে একটু বাইরে যেতে দিতে, অথচ কি শুনে কার কথা। নিজের মতো চুপচাপ তার পাশে খাটের সাথে হেলান দিয়ে মোবাইলে স্ক্রল করে যাচ্ছে কৃষাণ। মেয়েটার ফের ক্লান্ত স্বরে ডেকে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এই মুহূর্তে ব্যস্ত আছে। পরবর্তীতে আবার ট্রাই করলেও সে রেসপন্স করতে পারবে না। কৃষাণের এমন অদ্ভুত কথাবার্তা শুনে চোখ ছোট ছোট করে তার দিক তাকালো হুমায়রা। সরু চোখে কিছুক্ষণ চেয়ে রইল মানুষটার পানে। পরপর বলল, আপনি এমন কেন করছেন? এমন দুর্দান্ত অফার আপনার পছন্দ না হলেও আপনাকে এটাই গ্রহণ করতে হবে, কারণ আপনার জন্য এই বখাটে কৃষাণের অফার ব্যতীত অন্য অপশন প্রযোজ্য নয়। মুখের ভাষা হারিয়ে ফেলল মেয়েটা। বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে সে। এ বেলায় মুখে কুলু পেটে চুপচাপ বসে রইল। সেদিকে আর চোখে একবার দেখল কৃষাণ। হুমায়রার হপ করে রাখা কপল দয় দেখে বলল, টমেটো দেখতে ভালোই লাগে। আমাকে কোন দিক দিয়ে আপনার টমেটো মনে হয়? তোকে কে বলল? আমি তো আমার ক্ষেত্রে দেশি টমেটোর কথা বলেছি। আপনি কবে কোথায় টমেটো চাষ করেছেন? তোকে কেন বলতে যাব? বেশি পকর পকর করবি তো মেরে একেবারে টমেটো খেতে ফেলে আসবো। উত্তরে নাক ফুলানো ছাড়া আর কিছুই করতে পারল না রমণী। নির্বাক চিত্তে তাকিয়ে রইল সামনের পুরুষটির পানে। সহসা একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসলো হুমায়রা। কিষানের হাতে থাকা ফোনটা সহসা কেড়ে নিয়ে নিল সে। কাজটা করতে গিয়ে হাতে মৃদু কম্পনের সৃষ্টি হলো। বন্ধুদের সাথে অনলাইনে লুডো খেলার মাঝে একটি ফর্সা হাত এসে মোবাইলটা কেড়ে নিতেই ভ্রুকুচকে হাতের মালকিনের দিক তাকালো কৃষাণ। তীক্ষ্ণ চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে হুঙ্কার ছুড়ল, এটা কি করলি তুই? সাহস কি করে হলো তোর আমার মোবাইল ধরার? মানুষটার রুষ্ট গলায় ভিতরে হালকা ত্রাসের সৃষ্টি হলো হুমায়রার। ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। নমনীয় স্বরে বলল, হয়তো আপনি মোবাইল দেখে আমার সাথে কথা বলুন, নয়তো আমাকে বাইরে যেতে দিন। আর নয়তো আপনি নিজে গিয়ে ওই দিকটা একটু দেখে আসুন। বড় ভাই হয়ে বোনের বিয়ের সময় উপস্থিত থাকা প্রয়োজন তো, তাই না? তোর কথা মতো চলবো আমি? হায় আল্লাহ, আমি আপনাকে আদেশ করছি না তো, অনুরোধ করছি। দয়া করে আপনি রেগে যাবেন না। কোনরূপ উত্তর পাওয়া গেল না কৃষাণের তরফ থেকে। শুধু একজোড়া ক্ষুব্ধ চোখে সামনের রমণী পানে তাকিয়ে রইল সে। ঠান্ডা পরিবেশে ফের ধ্বনিত হলো একটা মিষ্টি কণ্ঠ। শুনছেন? ভিতরে থাকা সকল রাগ যেন নিমিষেই ঝরে গেল কঠোর মানবের। অদ্ভুত ভালো লাগার আবেশে জুড়িয়ে আসলো উত্তপ্ত হৃদয়। অকস্মাৎ হুমায়রার দিক ঝুঁকে এলো কৃষাণ। মানুষটাকে নিজের এতটা নিকটে আসতে দেখে ভয়ে অজান্তেই পিছিয়ে গেল মেয়েটা। একটু যেতেই পিঠ থেকে গেল খাটের মজবুত কাঠে। অমনি কাঁধের দুপাশ দিয়ে দুটো শক্ত হাত অস্পর্শ বাঁধনে আবদ্ধ করে নিল তার সংকীর্ণ দেহখানা। পরক্ষণেই ধ্বনিত হলো হাতের মালিকের ভারী কণ্ঠ, আজকাল বড্ড জ্বালাচ্ছিস তুই। সহ্য করতে পারছি না, আবার বিরক্ত হতে পারছি না। কি করেছিস আমায়? বিরক্তি আসে না কেন তোর উপর? উল্টো নিয়ম করে তোর উপর বিরক্তি আনতে গিয়ে নিজের উপর বিরক্ত হয়ে যায়। ঠোঁট নেড়ে শব্দ উচ্চারণ করার মতো শক্তি পেল না হুমায়রা। প্রিয় পুরুষের মুখ হতে নির্গত প্রতিটি শব্দ প্রকাণ্ড ঝড় বইয়ে দিচ্ছে রমণীর হৃৎকোঠরে। মানুষটার শ্বাস প্রশ্বাসের উষ্ণ স্পর্শে চোখ মেলে রাখাই দুষ্কর হয়ে উঠেছে। সে নিজেকে স্বাভাবিক করে থেমে থেমে বলতে চাইল। আমি কি যা কথা সম্পূর্ণ হওয়ার আগেই তার হাত থেকে খপ করে ফোনটা নিয়ে নিল কৃষাণ। পরপর নির্দিষ্ট দূরত্বে এসে বলল, রুম থেকে বেরোবে না, আমি যাচ্ছি ওদিকে। আচ্ছা, আপনি যান। অতঃপর চলে গেল কৃষাণ। বিছানায় বসে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করছে হুমায়রা।
কখনো ইকরাকে নিয়ে ভাবছে, আবার কখনো কিছুক্ষণ আগে কৃষাণের বলে যাওয়া কথাগুলো নিয়ে ভাবছে। হুমায়রা, ইয়াসমিন বেগমের কণ্ঠ কর্ণপাত হতেই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো মেয়েটা। তৎক্ষণাৎ উত্তর করলো। জি আম্মু। চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকলেন ইয়াসমিন বেগম। তাড়াহুড়া কণ্ঠে বললেন, একটু রান্নাঘরে গিয়ে খাবারগুলো গরম করে দাও না আম্মু। আমি একটু ইকরার সাথে যাই। মেয়েটা নাকি অনেক কাঁদছে। এইদিকে বিয়ে সম্পন্ন হলেই তাদেরকেও খাওয়াতে হবে। আর হ্যাঁ, এখন ড্রয়িং রুমে কেউ নেই, এখনই চলে যাও। আচ্ছা আম্মু, সমস্যা নেই। তবে আপনি একটু কষ্ট করে আপনার ছেলেকে জানিয়ে দিন আমি রান্নাঘরে গিয়েছি। আচ্ছা। বলেই রুম ছেড়ে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। তিনি যেতেই মিররের সামনে গিয়ে নিজের হিজাবটা ভালোভাবে পেঁচিয়ে নিল হুমায়রা। পরপর চলল ভালোভাবে পরপর চলল রান্নাঘরের উদ্দেশ্যে। ইকরাকে ঘিরে দাঁড়িয়ে আছে সকল নারী সদস্য। সবাই যে যার মতো আশ্বাস দিয়ে যাচ্ছে, অথচ মেয়েটার মনের ভিতরে তৈরি হওয়া বেনামি ঝড়ের থামার নাম নেই। ক্ষণে ক্ষণে বুক কেঁপে উঠছে মেয়েটার, চোখ দিয়ে বেরিয়ে আসছে নোনা জল। কেন এমন হচ্ছে জানা নেই তার। কবুল শব্দটা উচ্চারণ করা যায় এতটা কঠিন, তা আজকে বুঝতে পারছে সে। মেয়ের অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে বসলেন ইয়াসমিন বেগম। এক হাতে মেয়েকে আগলে নিয়ে বললেন, ভয় পেও না আম্মু, কবুল বলে দাও। ইনশাআল্লাহ তোমার নতুন জীবন সুন্দর হবে। মায়ের কথায় কিছুটা আশ্বস্ত হলো ইকরা। পরপর নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে উচ্চারণ করলো 3টি পবিত্র শব্দ। সাথে সাথেই সকলে সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী সাহেব চলে গেলেন জলিল মির্জার রুমে, অর্থাৎ পাত্রের কাছে। রান্নাঘরের দিকটা তুলনামূলক নির্জন। চুলার শব্দ ব্যতীত কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সেদিকে। সামনের জ্বলন্ত আগুনের দিক তাকিয়ে চুপচাপ খাবার গরম করছে হুমায়রা। সহসা বাইরে থেকে শোনা গেল কোনো পুরুষের গলা খাকারির শব্দ। সতর্ক কর্ণে সে আওয়াজ পৌঁছাতেই এক হাতে হিজাব টেনে মুখ শুদ্ধ ঢেকে নিল হুমায়রা। আসসালামু আলাইকুম। অচেনা কণ্ঠের সালাম শুনতেই ভ্রু কুঁচকে গেল মেয়েটার। মনে মনে সালামের উত্তর নিল, তবে মুখে কিছু বলল না। আমি আব্দুল্লাহ আজাদ, পাত্রের ছোট ভাই। ও পাশের ব্যক্তি নিজেই পরিচয় দিল। পরিচয়টা শুনতেই মনে সন্দেহ ঢুকলো হুমায়রার। পাত্রের ছোট ভাই কেন এখানে আসবে? পাশে থাকা সবজি কাটা পাশে থাকা সবজি কাটার ছুরিটা হাতে নিয়ে নিল সে। এর মাঝেই দরজার উপাস থেকে ভেসে আসলো কিছু অপ্রত্যাশিত শব্দ। আপনাকে একটিবার দেখার সৌভাগ্য কি আমার হবে? বাক্যটা কর্ণপাত হতেই কিছুক্ষণ থম মেরে রইল হুমায়রা। পরপর শান্ত অথচ শক্ত কণ্ঠে জবাব দিল, আমাকে দেখতে চাইলে সেটা আপনার সৌভাগ্য নয়, বরং দুর্ভাগ্য হবে। কারণ আমার স্বামী ব্যতীত অন্য সব পুরুষের কাছে আমি অত্যন্ত ধারালো অস্ত্র। সুতরাং আমাকে দেখার দুঃসাহস করবেন না, আর এক্ষুনি এখান থেকে চলে যান। অন্তত একটি। বাক্য সম্পূর্ণ করতে পারল না আজাদ। এর মাঝেই পিছন থেকে ভেসে আসলো একটি শক্ত কণ্ঠ। কিরে, তুই ওখানে কি করছিস? সাথে সাথেই ঘুরে তাকালো ছেলেটা। অমনি নিজের থেকে একটু দূরে আবিষ্কার করলো সুটাম দেহি কৃষাণ মির্জাকে, যার রক্তচক্ষু তার উপরেই নিবদ্ধ। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী শুদ্ধ বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে এক জোড়া কপোত কপতি। বাড়িময় বিরাজ করছে এক নয়া সুখ। সকলের মুখে দেখা যাচ্ছে অমায়িক হাসি। সহসা সে হাসির বিলুপ্তি হয়ে আগমন ঘটল এক অদ্ভুত সংখ্যার। ড্রয়িং রুমে কৃষাণের উচ্চ কণ্ঠের শব্দে সকলে ছুটে এলেন সেথায়। চোখের সামনে আবিষ্কার করলেন এক ভয়াবহ চিত্র। পাত্রপক্ষের ছোট ভাইকে ফ্লোরে ফেলে এলো পাথারি মেরে যাচ্ছে পাত্রের বড় ভাই, তাও আবার বিয়ের দিন। ব্যাপারটা উপস্থিত সকলকে এতটাই আশ্চর্য করলো যে জায়গা থেকে নড়তে ভুলে বসলেন তারা। নিজেকে ঘেরাও করে থাকা লোকজনের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই কৃষাণের। ছেলেটার চোখ মুখ অস্বাভাবিক লাল। রাগের মাথায় মুখ হাত ফুরসতহীন চলেই যাচ্ছে তার। তোর সাহস হয় কি করে আমার জিনিসে নজর দেওয়ার? ওই দিন বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকবে? বলেছিলাম কিনা বল। নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকা আজাদের পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। ছেলেটার যান যায় যায় অবস্থা। কি থেকে কি ঘটে গেল এখনো মাথাতেই ক্যাচ করছে না। কৃষাণের কণ্ঠে তখন পিছন ফিরতে না ফিরতেই তার শক্ত হাতের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর থেকে আর কোনো থামাথামি নেই। একের পর এক আঘাত পেয়েই যাচ্ছে। কখনো এমন ঘটনার মুখোমুখি না হওয়ায় নিজেকে বাঁচাতেও সক্ষম হচ্ছে না।
অকস্মাৎ কলার টেনে তাকে দাঁড় করালো কঠোর মানব। ওভাবেই সামনে এগোতে এগোতে বলল, আজ তোর চোখ তুলে নেব আমি। যে চোখ আমার স্ত্রীকে দেখার সাহস করে, সেই চোখ দিয়ে দুনিয়া দেখার অধিকার নেই তোর। এসব কি হচ্ছে জলিল সাহেব? আপনার ছেলের সাহস কি করে হয় আমার ছেলের সাথে এমন আচরণ করার? এতক্ষণে মুখ খুললেন ওমরের বাবা উসমান মোল্লা। তিনি ধূপধাপ পা ফেলে এগিয়ে এলেন কৃষাণের দিক। এক ধাবায় ছেলেকে ছাড়িয়ে নিলেন। কৃষাণের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়লেন, তোমার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? শুধু হাত তোলে কেন, আপনার ছেলের মতো হাজারটাকে জ্যান্ত পুঁতে ফেলার সাহসও আমার আছে। বলে আবারও আজাদকে ধরতে গেল সে। এবার এসে তাকে থামিয়ে দিলেন জলিল মির্জা। কোনরূপ কথা ছাড়াই শক্ত হাতে একটা চর বসিয়ে দিলেন ছেলের গালে। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চারিপাশ। সরবতার পর্ব চুকে গিয়ে শুরু হলো এক অদ্ভুত নীরবতা। সকলেই ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গেছে ততক্ষণে। সামনের দৃশ্যে রীতিমতো হা হয়ে গেছে সকলে। সবগুলো ভয়ার্ত দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল বাপ ছেলের পানে। রান্নাঘর থেকে চরের শব্দ কর্ণপাত হতেই কেঁপে উঠল হুমায়রা। চরটা কার গালে পড়েছে বুঝতে বেগ পোহাতে হলো না। আশঙ্কায় জর্জরিত ছোট্ট দেহখানা এবার গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। মেয়েটা না পারছে বাইরে যেতে, আর না পারছে ভিতরে থাকতে। সবকিছু মিলিয়ে অসহ্য চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। থমথমে পরিবেশ। জলিল মির্জার আগে ফুঁসছেন। ভদ্রলোক লজ্জায় পরপক্ষের দিক তাকাতেও পারছেন না ঠিক মতো। এমন একটা দিনেও তার ছেলে মারপিট করেছে, তাও আবার ছেলের ছোট ভাইকে মেরেছে। কথাটা ভাবতেই নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি। ছেলের উদ্দেশ্যে রাগী স্বরে হুঙ্কার ছুড়লেন, এতটা অমানুষ কবে হলে তুমি? অমানুষও তো এমন কাজ করে না। কিসের জন্য তুমি হাত তুলেছ আজাদের গায়ে? না জেনে কথা বলবেন না। ও মার খাওয়ার কাজ করেছে বলেই মেরেছে। কি এমন করেছে আমার ছেলে? উসমান মোল্লার প্রশ্নের পৃষ্ঠে তার দিক ঘুরে তাকালো কৃষাণ। বলল, কি করেছে তা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমার ছেলেকে কেন জিজ্ঞেস করব, তুমি বলো। কোনরূপ উত্তর করল না কৃষাণ। তাকে চুপ থাকতে দেখে আরো রেগে গেলেন জলিল মির্জা। ঘটনা সামলাতে এগিয়ে এলেন খলিল মির্জা। শান্ত স্বরে বললেন, কিষান, কি হয়েছে সেটা বলো। কি করছে আজাদ? আমার স্ত্রীর দিকে নজর দিয়েছে ও। ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটল মির্জা বাড়ির আলিশান ড্রয়িং রুমটায়। রাগে গজগজ করতে থাকা জলিল মির্জা এই বেলায় এসে দমে গেলেন। পাত্রপক্ষের সকলেও চুপ মেরে রইলেন কিয়ৎক্ষণ। তবে কৃষাণের কথাটা বিশ্বাস করতে পারলেন না উসমান মোল্লা। তিনি তার ছেলেকে খুব ভালো করে চিনেন। তার ছেলে কখনোই এ কাজ করতে পারেন না। তিনি প্রখর বিরোধিতা করে বললেন, আমার ছেলে কখনোই এমন করতে পারে না। এমনও তো হতে পারে তোমার স্ত্রী। আমার স্ত্রীর নাম উচ্চারণ করলে জিব্বা ছিঁড়ে ফেলবো একদম। ভদ্রলোক কথা সম্পূর্ণ করার সুযোগ পেলেন না। প্রতিমধ্যে কৃষাণের ভয়ানক কণ্ঠে জবান বন্ধ হয়ে গেল তার। কণ্ঠটায় কি ছিল জানা নেই, তবে অদ্ভুত ত্রাসে শরীরের পশম শুদ্ধ যেন দাঁড়িয়ে গেল উপস্থিত সকলের। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আমার বাবার সাথে এইভাবে কথা বলার অধিকার তোমার নেই। এতক্ষণে মুখ খুলল ওমর। সকলের উৎসুক দৃষ্টি এবার নিক্ষিপ্ত হলো তার উপর। কৃষাণও তাকালো সেদিকে, পাল্টা জবাব দিল, আমার স্ত্রীকে নিয়ে কথা বলার অধিকারও কারণে। তোমার স্ত্রী যেহেতু বিষয়টাতে জড়িয়ে আছে, সুতরাং আমার স্ত্রী এতটাই পবিত্র যে তার পবিত্রতার কাছে তোর ভাইয়ের কুদৃষ্টি বারবার হেরে গেছে। আমার পবিত্র ফুলের সাথে কোনো অপবিত্রতা জড়িয়ে নেই। ওর নাম আরেকবার নিবি তো সব কথাকে জ্যান্ত পুঁতে ফেলব। আগে নিজের ভাইকে যাচাই কর। কৃষাণের এমন তুইতকারিতে ভরকে গেল পাত্রপক্ষ। এমন বখাটে ছেলে আজ অব্দি দেখেননি তারা। বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? এইদিকে মির্জা বাড়ির সকলেই নীরব দর্শক হয়ে আছেন। তারা ছেলের এমন আচরণে মোটেও অবাক হচ্ছেন না। যেখানে শুধু শুধুই তাদের ছেলে সবাইকে তুইতুকারি করে, সেখানে এত কিছুর পরেও সম্মানিত শব্দ। ওমর সর্বদাই শান্ত স্বভাবের। তাকে সহজে রাখতে দেখা যায় না। নিজের শান্ত স্বভাবের মাধ্যমেই বেশ জটিল পরিবেশও সামনে নিতে পারে সে। আজকেও তার ব্যতিক্রম হলো না। কৃষাণ যতটাই উগ্র, তাকে ততটাই শান্ত দেখা গেল। সহসা নিজের ছোট ভাইয়ের দিক এগিয়ে এলো ওমর। সামনে এসে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি কি তার স্ত্রীর দিকে নজর দিয়েছিলে? জবাব দাও আজাদ। ভাইয়ের শক্ত কণ্ঠে ও কৃষাণের শক্ত চাহনিতে চুপ থাকতে সক্ষম হলো না আজাদ। ব্যথাতুর মুখ নিয়েই বের করলো সত্যটা। জি, আসলে তাকে খুব দেখার ইচ্ছে ছিল,
আমার, তাই দেখতে চেয়েছি, তবে ক্ষুদ্র দৃষ্টিতে নয়। সে অন্য একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে দেখতে চাওয়া কি তোমার কুদৃষ্টি বলে মনে হয় না? উত্তর দেওয়ার মতো শব্দ খুঁজে পেল না ছেলেটা। অগত্যাও মাথা নুয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলল ওমর। তোমার ছেলে ভুলের জন্য আমি ক্ষমা চাইছি, চলো। ওসমান মোল্লার অনুতপ্ত কণ্ঠের পরিপ্রেক্ষিতে জলিল মির্জা কিছু বলতে নিবেন এর আগেই ভদ্রলোক নিজের দুই ছেলের হাত ধরে বাকি আত্মীয়দের উদ্দেশ্য করে বলে উঠলেন। কোথায় যাচ্ছেন আপনারা? এখনই তো খাবারই খাননি। ক্ষমা করবেন, এ বাড়ির মেয়েকে বউ হিসেবে মানা আমার পক্ষে অসম্ভব। যে বাড়ির ছেলে এমন অভদ্র, সে বাড়ির মেয়ে আর কেমনই বা হতে পারে। ওসমান মোল্লার কথাই রেগে গেলেন মির্জা বাড়ির সকলে। কিছু বলতে নিবেন এর আগেই নিজের বাবাকে থামিয়ে দিল ওমর। বাবার থেকে হাত ছাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, সে এখন শুধু এ বাড়ির মেয়ে নয়, আমার স্ত্রী হন তিনি। সুতরাং তাকে না নিয়ে কোথাও যেতে পারবো না আমি। মুহূর্তেই পাল্টে গেল পরিবেশ। তবদা খেয়ে গেলেন উপস্থিত সবাই। বাদ পড়েনি কৃষাণু। তীক্ষ্ণ দৃষ্টিতে ওমরের পানে তাকিয়ে রইল সে। এদিকে ছেলের কথায় রেগে গেলেন ওসমান মোল্লা। বললেন, এইগুলো কি বলছো তুমি? এত কিছুর পরে ও এ বাড়ির মেয়েকে নিজের স্ত্রী বলছো? ভুল যেই করুক না কেন, আচরণ বিধি বলে একটা কথা আছে, যে বাড়ির ছেলে এমন অসভ্য আচরণ করে সে বাড়ির মেয়ে কি ভালো হবে নাকি? একই কথা যদি আমরা বলি, যে বাড়ির ছোট ছেলে এমন, সে বাড়ির বড় ছেলে ভালো হবে নাকি? কৃষাণের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন ভদ্রলোক। ফুঁসে উঠে বললেন, দেখলি এরপরে যদি তুই এখানে থাকতে চাস তো থাক, আমি চলে যাচ্ছি। বলে আজাদকে নিয়ে হাঁটা ধরলেন তিনি। সাথে বরপক্ষের বাকিরাও চলল তার সাথে। ঠায় দাঁড়িয়ে রইল ওমর। তাকিয়ে রইল বাবার প্রস্থান পানে। আর মির্জা বাড়ির সকলে তাকিয়ে রইল তার পানে। কারোর মুখেই কোনো রা নেই। ভুল কিন্তু সে কোনো রুমে আছেন। ওমরের প্রশ্নটা বুঝতে পেরে আঙ্গুল দিয়ে ইকরার রুম দেখিয়ে দিল নাজমিন বেগম। সাথে সাথে সেদিকে হাঁটা দিল সুপুরুষ। ড্রয়িং রুমে তখন শুধু মির্জা বাড়ির সদস্যদের উপস্থিতি রয়েছে। কারো মুখেই কোনো রা নেই। এত সব ঘটনার পর সকলেই একদম থম মেরে গেছে। আজকের দিনটাতেও কি তোর এসব করার দরকার ছিল? একবার বোনটার কথাও ভাবলি না? পরিবেশ স্বাভাবিক হতে এতক্ষণ ভিতরে পুষে রাখার রাগটা বহিঃপ্রকাশ করলেন ইয়াসমিন বেগম। সেদিকে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না কৃষাণ। সে নিজের মতো হেঁটে রান্নাঘরের দিকে যেতে লাগলো। বলল, আমি দিনক্ষণ দেখে মারামারি করি না, সামনে মানুষ দেখে মারি। রান্নাঘরে চাপানো দরজাটা খুলতেই দৃশ্যমান হলো হুমায়রার সংকীর্ণ কায়া। কাচুমাচু ভঙ্গিতে সামনে তাকালো মেয়েটা। দেখতে পেল স্বামীর রাগান্বিত মুখখানা। এখনো স্বাভাবিক হয়নি মানুষটা। এত জেদ বুঝি কারো হয়? ভাবনার মাঝে তার পেল হাতখানা নিজের পুরুষালী হাতের মুঠোয় পুরে নিল কৃষাণ। ওভাবেই রান্নাঘর থেকে বেরিয়ে হাঁটা ধরল রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুম হতে ওদের পিছনটা দেখা গেল। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াত। পল্লব ঝাপটে ঝাপটে বারংবার চাইল দুজনের হাতের দিকে। কিশোরী হৃদয়ের কোথাও একটা অনুভব হলো হালকা চিনচিন ব্যথার। সে তো ভেবেছিল কৃষাণ ভাই হুমায়রা ভাবিকে পছন্দ করে না। কিন্তু এতক্ষণ যা ঘটল, এরপর তো বুঝাই যাচ্ছে যে কৃষাণ শুধু ভালোবাসে না, বরং বাড়াবাড়ি রকমের ভালোবাসে হুমায়রাকে। কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা বেগতিক হয়ে গেছে ইকরার। রুম হতে বাপ ভাই ও শ্বশুরের উচ্চ কণ্ঠ সবকিছুই শুনেছে সে। শুধু শুনিনি স্বামীর শান্তস্বরে বলা প্রতিটি মনোমুগ্ধকর কথা, যার দরুন এভাবেই কেঁদে যাচ্ছে। চোখ বেয়ে অনর্গল জলধারা গড়িয়ে পড়ার মাঝেই রুমের মধ্যে কারোর অস্তিত্ব টের পেল। কেউ একজন খুব সন্তর্পণে এগিয়ে আসছে তার দিক। ঘুমটার আড়ালে হতে ধীরে ধীরে মাথা তুলে তাকালো রমণী। নিজের সামনে আবিষ্কার করলো ক্রিম কালারের জুব্বা পরিহিত এক সুদর্শন যুবককে। সাথে সাথেই চোখ নামিয়ে নিল মেয়েটা। কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখতেই বুকে ঝড় উঠল মেয়েটার। তৎক্ষণাৎ কান্না থামানোর চেষ্টা চালালো সে। সে তো ভেবেছিল মানুষটা হয়তো চলে গেছে। চলুন। একটা ঠান্ডা কণ্ঠ কর্ণপাত হতেই নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ইকরা। চোখের সামনে স্থান পেল একটা ভরসাযোগ্য হাত, যা তার দিকেই বাড়িয়ে রাখা। কোলের মাঝে গুটিয়ে রাখা ডান হাতটা সেই হাতের উদ্দেশ্যে বাড়িয়ে দিল সে। কিছুক্ষণের মধ্যেই তার কাঁপা কাঁপা হাতখানা স্থান পেল একটা সুঠাম হাতের মাঝে।
ইকরার হাত ধরে তাকে বসা থেকে উঠালো ওমর। পরপর স্ত্রীকে নিয়ে চলল নিজ গন্তব্যে। কৃষাণকে রুম পেরিয়ে ছাদের দিকে এগোতে দেখে কপালে ভাঁজ পড়ল হুমায়রার। সে তো ভেবেছিল তারা রুমে যাচ্ছে, কিন্তু এখন তো মনে হচ্ছে মানুষটার মনে অন্য কিছু চলছে। সে ক্ষীণ স্বরে বলল,